বিএনপির ২৩৭ আসনের প্রার্থী তালিকায় বেশ কয়েকজন হেভি ওয়েট নেতার জায়গা হয়নি। তবে তালিকায় আলোচিত সমালোচিত বেশ কয়েকজন নেতার নাম আছে। ১১৩ আসনে মনোনয়ন পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন মুখ ৮৩ জন। মনোনয়ন পেয়েছেন প্রয়াত ও বর্ষিয়ান নেতাদের স্ত্রী সন্তানরাও। শফিকুল হকের রিপোর্ট। আসন্ন নির্বাচনে বিএনপির সম্ভাব্য ২৩৭ প্রার্থীর তালিকা সামনে আসার পর থেকে ভোটের আলোচনায় যুক্ত হয়েছে নতুন কৌতূহল। কাদের ঠাঁই হয়নি ধানের শীষ প্রতীকে? মনোনয়ন ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে মাদারীপুর ১ আসন থেকে আলোচিত ব্যবসায়ী কামাল জামান মোল্লার নাম স্থগিত করেছে বিএনপি। বিতর্কিত শিল্পপতি এস আলমের ব্যবসায়িক সহযোগী ফখরুল আলমকে নোয়াখালী ৫ আসনের মনোনয়ন দেয় সমালোচনা হচ্ছে। খুলনা ৫ আসনে আলী আসগর লবির মতো সমালোচিত নেতার নাম দেখে বিস্মিত হয়েছেন দলটির নেতারা। গণ অভ্যুত্থানের পর নানা কারণে বিতর্কিত নজরুল ইসলাম আজাদকে নারায়ণগঞ্জ ২ আসন থেকে মনোনয়ন দেওয়ায় ক্ষুব্ধ দলের অনেক নেতাকর্মী। ঘোষিত তালিকা যাচাই করে দেখা গেছে দলটির সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুন নবী খান সোহেল, রুমিন ফারহানার নাম মনোনয়ন তালিকায় নেই। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুও বাদ পড়েছেন প্রাথমিক তালিকা থেকে। ঢাকা মহানগর দক্ষিণের সাবেক আহ্বায়ক আব্দুস সালামের ঠাঁই হয়নি তালিকায়। এছাড়া দলের ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের নাম নেই তালিকায়। প্রাথমিক প্রার্থী তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমানের নাম। সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নামও আসেনি তালিকায়। আগে থেকেই সিদ্ধান্ত ছিল এক পরিবার থেকে একজনকেই মনোনয়ন দেয়া হবে। তাছাড়া কিছু আসনে জোট ও স্থানীয় সমীকরণ মাথায় রেখেই বাদ পড়েছেন অনেক পরিচিত মুখ। অন্যদিকে ধানের শীষ নিয়ে লড়তে যাওয়া নতুন মুখের তালিকায় শুরুতেই আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম। বগুড়া ৬ আসনে লড়বেন দলটির এই শীর্ষ নেতা। দলের ভাইস চেয়ারম্যান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন দিনাজপুর ৬ আসনে নির্বাচন করবেন। সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা ফারজানা শারমিন পুতুল নাটোর ১ আর যশোর ৬ আসনে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ মনোনয়ন পেয়েছেন। ঢাকার প্রয়াত মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন লড়বেন ঢাকা ৬ আসনে। ঢাকা ৪-এ লড়বেন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিনের ছেলে তানবির আহমেদ রবিন, আর মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলি আছেন ঢাকা ১৪-তে। সাবেক ফুটবলার মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ঢাকা ১৬-তে ধানের শীষের প্রার্থী হচ্ছেন। এছাড়া যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর আহমেদ আছেন সুনামগঞ্জ ৩ ও সিলেট ৩ আসন থেকে। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে গুমের শিকার হওয়া হুম্মাম কাদের চৌধুরীর উপর চট্টগ্রাম ৭ আসনের দায়িত্ব দিয়েছে বিএনপি। এছাড়া পঞ্চগড় ১ আসনে প্রার্থী করা হয়েছে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জামিরকে। শফিকুল হক, ৭১, ঢাকা। প্রার্থী দেওয়া হয়নি তার অধিকাংশ যুগপৎ আন্দোলনের শরিকদের ছেড়ে দিচ্ছে দলটি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য কয়েকটি আসন রাখা হয়েছে। কয়েকটি আসনে দলীয় একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দলের নীতি নির্ধারকরা। বিস্তারিত ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে। পঞ্চগড় ১ ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। দীর্ঘ আন্দোলন সংগ্রামের ১৬ বছর পর সারা দেশে বইছে নির্বাচনী আমেজ। সেই নির্বাচনী আমেজে নতুন চমক জুগিয়েছে বিএনপি। ঘোষণা দিয়েছে ২৩৭ আসনের দলীয় প্রার্থী। যুগপৎ আন্দোলন করেছেন, তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। বাকি ৬৩ আসনের অধিকাংশ রাখা হয়েছে আন্দোলনের জোট শরিকদের জন্য। আসনগুলো হচ্ছে ঠাকুরগাঁও ২, দিনাজপুর ৫, নীলফামারী ১, ৩, লালমনিরহাট ২, বগুড়া ২, নওগাঁ ৫, নাটোর ৩, সিরাজগঞ্জ ১, পাবনা ১, ঝিনাইদহ ১, ২, ৪, যশোর ৫, নড়াইল ২, বাগেরহাট ১, ২, ৩, খুলনা ১, পটুয়াখালী ২, ৩, বরিশাল ৩, ঝালকাঠি ১, পিরোজপুর ১, টাঙ্গাইল ৫, ময়মনসিংহ ৪ ও ১০, কিশোরগঞ্জ ১ ও ৫, মানিকগঞ্জ ১, মুন্সিগঞ্জ ৩, ঢাকা ৭, ৯, ১০,
13, 17, 18 ও 20, গাজীপুর 1 ও 6, নরসিংদী 3, নারায়ণগঞ্জ 4, রাজবাড়ী 2, ফরিদপুর 1, মাদারীপুর 1, সুনামগঞ্জ 2 ও 4, সিলেট 4, 5, হবিগঞ্জ 1, ব্রাহ্মণবাড়িয়া 2 ও 6, কুমিল্লা 2 ও 7, লক্ষ্মীপুর 1 ও 4, চট্টগ্রাম 3, 6, 9, 11, 14, 15 এবং কক্সবাজার 2। দলীয় সূত্রে জানা গেছে, গণফোরামের জন্য বিএনপি ছাড় দিতে পারে ঢাকা 7 ও নরসিংদী 3 আসন, যেখানে সম্ভাব্য প্রার্থী হতে পারেন সুব্রত চৌধুরী এবং AKM জগলুল হায়দার আফ্রিক। ঢাকা 7 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হককেও দেখা যেতে পারে, এমন আলোচনাও আছে। ঢাকায় না করলে তিনি পেতে পারেন বাগেরহাট 1 আসন। জোটের অপর দল গণ অধিকার পরিষদের জন্য দলটি ছাড় দিচ্ছে 2টি আসন। পটুয়াখালী 3 আসনে দলটির সভাপতি নুরুল হক নূর এবং ঝিনাইদহ 2 আসনে সাধারণ সম্পাদক রাশেদ খান নির্বাচন করতে পারেন। 2টি আসন ছাড়ের সবুজ সংকেত পেয়েছে এলডিপিও। সেই হিসেবে চট্টগ্রাম 14 আসনের প্রার্থী হতে পারেন দলের চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুক এবং কুমিল্লা 7 আসনে থাকছেন দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ। এছাড়া পিরোজপুর 1 আসনে সবুজ সংকেত পেয়েছেন জাতীয় পার্টি জাফরের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা 17 আসনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, লক্ষ্মীপুর 1 আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং কিশোরগঞ্জ 5 আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। ঢাকা 13 আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীদের পেছনে ফেলে সবুজ সংকেত পেয়েছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিও পেয়েছেন মনোনয়নের ডাক। আর নড়াইল 2 আসনে জাতীয়তাবাদী সমমনা জোট এবং এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন মনোনয়ন। এদিকে লক্ষ্মীপুর 4 আসনে লড়বেন জেএসডির আসমা আব্দুর রবের স্ত্রী তানিয়া রব। বিএনপিও খালি রেখেছে এই আসনটি। খালি আছে ঝালকাঠি 1 আসনও। একইভাবে জমিয়তে উলামা ইসলামের সহসভাপতি ও হেফাজত নেতা জুনায়েদ আল হাবিবের জন্য খালি আছে ব্রাহ্মণবাড়িয়া 2। জোট ও আসন বন্টনের হিসেব নিকেশ এখনও চলছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে আসন সমঝোতা নিয়ে বিএনপির আলোচনা চলছে বলে জানা গেছে। তাদেরকে এখন পর্যন্ত 8টি আসন ছাড় দিতে রাজি হয়েছে বিএনপি। এর মধ্যে ঢাকার অন্তত 2টি আসন রয়েছে। গণতন্ত্রের উত্তরের যে পথ, সেই পথকে ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা। বিএনপির ঘোষণার পরপরই বিভিন্ন আসনে প্রার্থী দেয় তরুণদের দল এনসিপি। এতে দেখা যায় বিএনপির দেয়া একই আসনে প্রার্থী আছে তরুণদের দলটিরও। একজন নেতা বলছেন, শুধু বিএনপি নয়, জামাতের সাথেও জোট বা আসন সমঝোতা হতে পারে এনসিপির। এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আসনে কোনো প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি। রাশেদ আনিসের প্রতিবেদন। এনসিপি শীর্ষ নেতারা ৭১কে জানিয়েছেন কে কোথা থেকে নির্বাচনে লড়বেন, যেখানে নাইদ ইসলাম ঢাকা 11, সার্জিস পঞ্চগড় 1, হাসনাত কুমিল্লা 4, নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 18, আক্তার হোসেন রংপুর 4, তাসনিম জারা ঢাকা 9, সারোয়ার তুষার নরসিংদী 2, আরিফুল ইসলাম আদিব ঢাকা 14, আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ 4 আসন থেকে নির্বাচনে লড়বেন। এছাড়া সাইফ মুস্তাফিজ সিরাজগঞ্জ 6, আতিকুর রহমান কুড়িগ্রাম 2, জার্জিস কাদির নাটোর 3, আশিকিন আলম ময়মনসিংহ 9, জাতীয় যুবশক্তির সদস্য সচিব জাহিদুল ইসলাম ময়মনসিংহ 4, ইঞ্জিনিয়ার ফরাদ সোহেল গাজীপুর 6, জয়নাল আবেদিন শিশির কুমিল্লা 10 আসন থেকে নির্বাচনে লড়বেন। জনগণের সম্মতি নিয়ে আমরা চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে চাই এবং এটা আমাদের চূড়ান্ত না, এটার মধ্যে পরিবর্তন হতে পারে। তবে যেটা যাচ্ছে এটার মধ্যে দিয়ে আমরা মাঠ যাচাইয়ের একটা সুযোগ পেয়েছি, সেই সুযোগটা আমরা কাজে লাগাচ্ছি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সহ শীর্ষ নেতাদের অনেকের আসনেই প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তাহলে কি দলটির সাথে এনসিপির জোট বা সমঝোতা হবার সম্ভাবনা নেই? আমাদের বিএনপির সাথেও কথাবার্তা চলছে, জামাতের সাথেও কথাবার্তা চলছে এবং আমরা সেখানে স্ট্রিক্টলি বলেছি যে সংস্কার প্রক্রিয়ায় আমরা যদি ঐক্যমত পোষণ হয় সেখানে আমরা ভেবে দেখতে পারি। এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি এবং সবার মধ্যে আলাপ আলোচনা চলমান রয়েছে এবং আমরা বরাবরই বলেছি যে আমরা এই যে গণ অভ্যুত্থানের পরে বিশাল একটা জনশক্তি মাঠে এসেছে অথবা যারা গণ অভ্যুত্থানটা করেছে তাদেরকে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে যেতে চাই। সো রাজনৈতিক দলগুলো এটা মনে করে আসলে এই যে তরুণ প্রজন্ম ছাত্র জনতা তাদেরকে একটা ডেমোক্রেটিক প্রক্রিয়ায় যদি
নিয়ে যাওয়া যায়, তাহলে এটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে লাভ হবে। যদি শেষ পর্যন্ত কথাবার্তা আগায়, যদি সেই মানে ব্যাটে বলে সব কিছু মিলে তাহলে বাংলাদেশের রাজনীতিতে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত প্রার্থিতা উইথড্র করার কিংবা নানা ধরনের মানে ব্যালেন্স করার সুযোগ আছে। বিএনপি চেয়ারপারসনের প্রতি সম্মান জানিয়ে তার আসনে কোনো প্রার্থী দেওয়া হবে না বলেও জানানো হয় এনসিপির পক্ষ থেকে। আমরা খালেদা জিয়ার আসনে এনসিপির পক্ষ থেকে কোনো প্রার্থী দিব না। রাশেদ আনিস, ৭১, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, চিহ্নিত সন্ত্রাসী, মামলাগ্রস্ত বা যে কোনো অপরাধের সাথে জড়িতদের মনোনয়ন দেবে না এনসিপি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, বিএনপি ও জামাত মুখে সংস্কারের কথা বললেও সেই পথ অবরুদ্ধ করে রেখেছে। যারা আজ সংস্কার প্রক্রিয়া জোড়াতালি দিয়ে এগিয়ে নিচ্ছে, তারাই ভবিষ্যতে জনগণের প্রতিরোধের মুখে পড়বে। সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ৭২-এর সংবিধানের ব্যর্থতার দায়ভার যেমন আওয়ামী লীগকে নিতে হবে, তেমনি জুলাই আন্দোলনের পর দেশে সংস্কার কার্যক্রম সফল না হলে তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। ৭২-এর পরে ব্যর্থতার দায়ভার যেমন করে আওয়ামী লীগের, রাষ্ট্র গঠনের এই সময়টাতে যারা সংস্কারের পক্ষে নাই তাদেরকেও যদি সংস্কার সম্পূর্ণ করা না হয়, সেই দায়ভার তাদেরকেও ইতিহাসে ভুগতে হবে এবং তাদেরকেও জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। এবং আমাদের এই যে বৈষম্য বিরোধী নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টির কোনো নেতাকর্মী আগামী ইলেকশনে যার বিরুদ্ধে ন্যূনতম কোনো অভিযোগ আসবে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসীরা, আমরা তাদেরকে নমিনেশন দিব না ইনশাআল্লাহ। এটা আমাদের দৃঢ় প্রত্যয়। এবং কোনো গুন্ডাবাজি, সন্ত্রাসী বাংলাদেশ আমরা চলতে দিব না। এনসিপি আজকে বহুদলীয় গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে যে সমস্ত রাজনৈতিক দল যার যার মার্কায় ইলেকশন করতে হবে, এবং এটা না করলে আপনি আপার হাউসে যে পিআরের কথা আমরা বলেছি সেটাও তো হবে না। অবশেষে শাপলা কলি নিয়ে নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার নির্বাচন কমিশনের সচিব জানান, এই নিয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে। পরে কারো কোনো আপত্তি থাকলে শুনানির মাধ্যমে নিবন্ধন চূড়ান্ত হবে। এদিকে দলগুলোর সাথে আলোচনা ছাড়াই আরপিও সংশোধনী করায় ক্ষোভ জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩ দলকে নিবন্ধন দিচ্ছে ইসি, যার মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী ও বাংলাদেশ আমজনগণ পার্টি। নিবন্ধনের দৌড় থেকে ছিটকে গেছে প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ হওয়া বাংলাদেশ জাতীয় লীগ। আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতায় পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আমজনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই 3টা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। ইসি সচিব জানান, 12 তারিখের মধ্যে জানানো যাবে দাবি আপত্তি, আর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে 14 বা 15 তারিখ। 12 তারিখ পর্যন্ত সময়সীমার ভিতরে আমরা দাবি আপত্তি বা অভিমত পাবো। 12 তারিখের পরে 2-1টা দিন তো লাগবে। আমরা এটার পরে যদি কোনো সমস্যা যদি না থাকে তাহলে 14 তারিখ 15 তারিখের ভিতরে হয়ে যাবে। এদিকে সিইসির সাথে দেখা করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একটি প্রতিনিধি দল। কোনো আলোচনা ছাড়াই আরপিও সংশোধনী নিয়ে ক্ষোভ জানান তারা। আরপিও গণপ্রতিনিধিত্ব যে আদেশ বা নির্বাচনের যে আচরণবিধি, এটা প্রণয়ন অথবা এটাকে চূড়ান্ত করবার আগে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের আলোচনাটা জরুরি ছিল। ইলেকশন কমিশন এখনো ভালো করে জানেই না বাংলাদেশে রাজনৈতিক দলগুলো কারা আছেন, নেতৃত্বে কারা আছেন, তাদের বক্তব্য কি, ভাবনা চিন্তাটা কি। আগামী নির্বাচন সুষ্ঠু করতে সব আসনে না ভোট চালু ও কালো টাকার ব্যবহার বন্ধ সহ ইসিকে 31 দফা প্রস্তাব দিয়েছে দলটি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। এক সময় ক্ষমতার প্রতীক 3বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও ফেনী 1 আসনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। এই খবরকে ঘিরে ফেনী জুড়ে চলছে উৎসবের আমেজ। ফেনীবাসী মনে করছেন খালেদা জিয়া বিপুল ভোটে জয়ী হবেন। জহুরুল হক মিলুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
ফেনী 1 আসন থেকেই যার রাজনীতিতে পথ চলা শুরু। 1991, 96 ও 2001 সালের নির্বাচনে এই আসন থেকেই বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। তবে বিগত সরকারের মিথ্যা মামলা, কারাবাস, অসুস্থতা ও রাজনৈতিক অস্থিরতার কারণে কিছু সময় মূল রাজনীতির মঞ্চ থেকে দূরে ছিলেন তিনি। 2026 সালের নির্বাচনে আবারও তাকে ফেনী 1 আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। আর প্রিয় নেত্রী মনোনয়ন পাওয়ার পর থেকে ফেনীর বিভিন্ন অঞ্চলে বইছে উৎসবের আমেজ। দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ মনে করছেন, খালেদা জিয়া ফিরলে ফেনীর মানুষ আবারও তাকে জয়ী করবেন। বেগম জিয়া এই আসনে মনোনয়ন পাওয়াতে আমরা শুধু ফেনী এক না, সারা বাংলাদেশের মানুষ আমরা উজ্জীবিত, উৎফুল্ল। বিশেষ করে আমরা যারা ফেনী 1 আসনের জনগণ আছি, আমরা আসলে অতিরিক্ত আমরা উজ্জীবিত। সবার কাছে একটা আবেগের নাম। ওনার এই মনোনয়ন প্রাপ্তিতে আমাদের অঞ্চল সহ সারা বাংলাদেশের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে, শক্তি পেয়েছে, সাহস পেয়েছে। এই আসনে 2018 সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে লড়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু। তিনি মনে করেন, আজকের এই উচ্ছ্বাস ফেনীবাসীর ভালোবাসার জবাব। এই বিএনপিকে তিনি সুসংগঠিত করেছেন, দেশের মানুষের কথা চিন্তা করে তিনি বছর পর বছর জেল কেটেছেন। আজকে আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা আমাদের মাঝে পেয়েছি। ফেনী জেলা বিএনপি, ফেনীর প্রত্যেকটা স্তরের মানুষ এবং ফেনীর প্রত্যেকটা অঞ্চলের মানুষের পক্ষ থেকে আমরা আমাদের দলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফেনীর মেয়ে খালেদা গর্বমোদের আলাদা, উনি যে আবার আমাদের মধ্যে ফিরে আসছে, আমরা ফেনী 1 আসনে আমরা সবাই গর্বিত ওনাকে পেয়ে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মনোনয়ন শুধু একটি আসনের জন্য নয়, এটি বিএনপির রাজনৈতিক প্রত্যাবর্তনেরও প্রতীক। মনিরা কাজুরি, 71। ময়মনসিংহ 6 ফুলবাড়িয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুল আলম ফারুকের মনোনয়ন বাতিলের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে। সংসদীয় এই আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত করিম সরকারের কর্মী সমর্থকদের উদ্যোগে সন্ধ্যায় এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি ফুলবাড়িয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পরে ভালুকজান বাজারে গিয়ে মিছিল শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুল আলম ফারুকের মনোনয়ন বাতিলের জোর দাবি জানান। এর আগে সোমবার একই দাবিতে মিছিল করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর আহমেদ রানার সমর্থকরা। ঐকমত্যের জন্য সময় বেঁধে দিয়ে সরকার যে রাজনৈতিক দলগুলোর দিকে বল ঠেলে দিয়েছে, এটা খুব একটা দায়িত্বশীল আচরণ নয়। এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বক্তারা। মঙ্গলবার নাগরিক কোয়ালিশনের আলোচনায় তারা এই অভিযোগ করেন। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ বিষয়ে নাগরিক প্রত্যাশা ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে ঐক্যমতে পৌঁছানোর সম্ভাবনা কম। এর জন্য রাজনৈতিক দলগুলোর আস্থার সংকটকে দায়ী করেন তারা। বক্তারা দাবি করেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেনি, স্বাক্ষর করেছে সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামায়। সবাই ফিল করেন একটা সমাধান দরকার, সবাই ফিল করেন যে আমাদেরকে একটা সমাধান করে একটা নির্বাচনের দিকে যাওয়া দরকার। কিন্তু যখনই মাইকের সামনে, প্রেসের সামনে দাঁড়ান, তখন ওনারা কেউ নোট অফ ডিসেন্ট, কেউ নির্বাচন নভেম্বরে বা নির্বাচন একসাথে, কেউ পিআর, এইগুলো সামনে নিয়ে আসেন। ফান্ডামেন্টাল বিষয় হলো আমি, আমার, আমিত্ব, আমি, আমরা, আমি করব, আমরা করব, তোমরা কেন, সকলে কেন, এত চাপাচ্ছেন কেন, এই জায়গায় একটা ব্লক লাগছে। আর কোথাও ব্লক লাগছে বলে আমার কাছে মনে হয় না। এই ঐক্য কমিশনের প্রয়োজনটা কি ছিল? ভাই, প্রথমেই ডক্টর ইউনূস এসে বলতে পারতো যে এই 84টা আইটেম আছে, আপনাদের ঘরে ঘরে পাঠিয়ে দিলাম, আপনারা টিকমার্ক দেন, আমরা কোথায় আপনারা একমত, কোথায় দ্বিমত, 1 সপ্তাহের মধ্যে আমার কোর্স কমপ্লিট। কারণ তাহলে তো ঐক্যমত তো হইতেছে না। চাপিয়ে দিয়ে গণতান্ত্রিক জায়গা হবে না। মাইলেজ নেন, পলিটিক্যাল মাইলেজ নেন। রাজনৈতিকভাবে আপনি আগাতে চাচ্ছেন, কোনো দলকে সংস্কার বিরোধী বলতে চাচ্ছেন, বলেন। সেটা নিয়ে জনগণকে জয় করতে চাচ্ছেন, জানেন। কিন্তু প্রসেস যেটার মধ্যে দিয়ে আমরা একটা পর্ব, উত্তরণ, ট্রানজিশন পার হব, সেইটাকে আমরা বাধাগ্রস্ত যাতে না করি, সেখানে যাতে আমরা ঐক্যমত্য হই।
বাবা মায়ের আসল পরিচয় নিশ্চিত করতে প্রথমবারের মতো ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার কমিশনের মহাপরিচালক জানান, ইউনো কামাল হোসেন মুক্তিযোদ্ধার চাচাকে বাবা দেখিয়ে কোটা সুবিধা নিয়ে বিসিএসে চাকরি পান। প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। ডিএনএ পরীক্ষা করে বাবা মায়ের পরিচয় নিশ্চিত হতে চায় দুর্নীতি দমন কমিশন। বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা সুবিধা নিতে চাচাকে বাবা বানানোর অভিযোগ নিষ্পত্তি করতেই এমন উদ্যোগ কমিশনের। কামাল হোসেন নামের ওই ব্যক্তি এমনটাই করেছেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেও। ৩৫তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে চাকরি হয় তার। কামাল হোসেন নামের ওই ব্যক্তি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের নাচলে ইউএনও পদে কর্মরত আছেন। এই ঘটনায় গত বছরই মামলা করে দুদক। এবার কামালের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ সংস্থাটির। মুক্তিযুদ্ধের কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরি লাভ সহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগের উদ্দেশ্যে জন্মদাতা পিতার মাতার পরিচয় গোপন করে আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহসান হাবিব এবং চাচি মোসাম্মদ সানোয়ারা খাতুনকেই পিতামাতা সাজিয়ে তিনি চাকরি গ্রহণ করেছিলেন। তদন্তকারী কর্মকর্তা প্রকৃত পিতামাতার পরিচয় নির্ধারণের জন্য ডিএনএ টেস্টের জন্য আবেদন করেছিলেন। কমিশন কর্তৃক সে আবেদন বিবেচনা করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আসামি মোহাম্মদ কামাল হোসেন সহ তার প্রকৃত পিতামাতা ও তার চাচা চাচির ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন মামলা হয়েছে ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর স্ত্রী নূরজাহান বেগমের বিরুদ্ধে। অভিযোগ, ৪৫ কোটি ৩৪ লাখ টাকা অবৈধ সম্পদ ও ৪৩ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ফেনী শাখা চলতি হিসাব নম্বরে ৪৩ কোটি ৩১ লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ৫৮২ কোটি টাকা মূল্যের সরকারি সার আত্মসাতের মামলায় নরসিংদী ২ আসনের সাবেক এমপি কামরুল আহসান খান ফোটন সহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। জেমসন মাহবুব, ৭১, ঢাকা। পুলিশ সদস্য নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে সহযোগিতা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আগামী নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা জানান। নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা বহাল থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সেটা এখনো বন্ধ করা হয়নি। শারমিন নীরার রিপোর্ট। দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। দলগুলো ঘোষণা করছে তাদের প্রার্থী। আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন নিচ্ছে প্রস্তুতি। দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সমালোচনা রয়েছে পুলিশের কার্যক্রম নিয়ে। তাই আগামী নির্বাচনে পুলিশের দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে কেউ কেউ তুলছেন প্রশ্ন। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চান পুলিশের নির্বাচনে ভূমিকা নিয়ে, কিংবা কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে এই বাহিনীর কেউ সহায়তা করলে কি ব্যবস্থা নেবে সরকার। কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসা হবে। আগে যেমন খালি ওই জিডি করে রাখতে হতো, কেস না, এইবার সাথে সাথেই তারা পানিশমেন্টে আওতায় নিয়ে আসা হবে। পুলিশের প্রতি আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখী। কোন পুলিশ যদি এর সাথে জড়িত থাকে তাদের সাথে কি করবে? যে যদি কেউ কোনো জড়িত থাকে তারে আইনের আওতায় নিয়ে আসা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। কয়েক ধাপে তা বেড়েছেও। নির্বাচনে কি তা বহাল থাকবে জানতে চাওয়া স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। সেনাবাহিনী তো মিনিস্ট্রিয়াল পাওয়ার এখনই আছে। নির্বাচনের সময় তো নির্বাচন বন্ধ হবে কেন? আমরা কি বন্ধ করছি নাকি? নির্বাচন আসুক, সেই সময় জিজ্ঞেস করেন। সম্প্রতি বেসরকারি সংস্থা অধিকারের প্রতিবেদনে গেল 14 মাসে 40টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত করছে সরকার। নিরাপত্তা বাহিনী বা যে কোনো বাহিনীর বা যে সিভিলে যার কাজ মাধ্যমে কোনো হত্যাকাণ্ড হোক না কেন, ওটা প্রত্যেকটাই আইনের আওতায় এবং আইনের মাধ্যমে ওইটার ফয়সালা করে। শারমিন নীরা, ৭১, ঢাকা।
দেশের 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 14 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নোয়াখালীর কবিরহাটে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে 2 শিক্ষার্থী সহ 6 জন নিহত হয়েছেন। হবিগঞ্জে 2 বাসের সংঘর্ষে মারা গেছেন 3 জন, আহত হয়েছেন অন্তত 50 জন। এছাড়া টাঙ্গাইলে বাসের চাপায় অটোরিকশা চালক ও 1 যাত্রীর মৃত্যু হয়েছে। আর বাগেরহাটের রামপালে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে 3 মোটরসাইকেল আরোহীর। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার দুপুরে নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট বাজারের উদ্দেশ্যে মাঝদি থেকে ছেড়ে যায় যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা। কবিরহাট বসুরহাট সড়কের ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে এলে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অটোচালক সহ 3 জনের মৃত্যু হয়, আর হাসপাতালে নেওয়ার পর মারা যান 3 জন। নিহতরা হলেন চালক খোকন, শিক্ষার্থী তানিম, সুমন এবং আরেক যাত্রী শাহাদাত। বাকিদের পরিচয় মেলেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো দিকে গেলে একটি ট্রাক চাপা দিয়ে দূরে নিয়ে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে। হঠাৎ করে সিএনজি আমার সম্ভবত সামনে চাকার স্কেল ভাঙি গাড়ি ঢুকে গেছে ট্রাকের তলে। ট্রাকের ড্রাইভারে ব্রেক কম হয়েছে না বেশি হতে পারি না, তবে 200 কিলোমিটার চাচাই সিএনজিটারে নিয়ে আসছে। ট্রাকটা ব্রেক মারা নাই, এই কারণে এই সিএনজির সাথে লাগিয়ে 200 মিটার উপরে নিয়ে গেছে। যে একজন ছাত্র পেয়েছি, তার পরিচয় পাওয়া গেছে তানিম হাসান, নোয়াখালী গভর্নমেন্ট কলেজের ছাত্র। আরেকজন পুরুষ হচ্ছে উনি সিএনজি ড্রাইভার, ওনার নাম হচ্ছে খোকন, শাহ আলম খোকন। দুর্ঘটনার পর অটোচালক খোকন ও নোয়াখালী সরকারি কলেজের 3য় বর্ষের ছাত্র তানিম হাসানের স্বজনরা ছুটে আসেন কবিরহাট থানায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। সকালে গাইলে বাড়িছে যাত্রী লই, এদিকে তুমি যাইতে টাকে মারি দিছে আর ইয়ার বাইরে সেল ভাঙি যাবার পরে এটা কন্ট্রোল করতে টাকের তলে ঢুকে গেছে। এই টাকে ব্রেক করানোর চেষ্টা লুকিয়েছে সবাই। 2টা বাজে যখন ফোন দিছি যে মানে হে এত দেরি কেন আসছে, তো এখানে যারা স্পটে ছিল এরা কেউ ফোন দিচ্ছে, রিসিভ করে বলছে যে এমনি আপনাদের তানিম হাসান অ্যাক্সিডেন্টে স্পটে মারা গেছে। এদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় এনা পরিবহন ও রয়্যাল কোচের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 2টি বাসের অন্তত 50 জন যাত্রী। এছাড়া টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক ও 1 যাত্রী নিহত হয়েছেন। এরা হলেন অটোচালক রহিজউদ্দিন শিকদার ও যাত্রী আব্দুল হামিদ। এছাড়া বাগেরহাটের মোংলা খুলনা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে 1 বিএনপি কর্মী সহ 3 জন নিহত হয়েছেন। এরা হলেন জামির ইজারদার, মিজান ব্যাপারী ও হরিপদ রায়। মনিরা কাজেরি, ৭১। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 6টা থেকে শুরু হয় এই ভোট গ্রহণ, শেষ হবে স্থানীয় রাত 9টায়। দর্শক, নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের আরও খবরাখবর আমরা জানবো আমাদের সহকর্মী তোফাজ্জল লিটনের কাছ থেকে। লিটন, একটু জানতে চাই ভোটের পরিবেশ কেমন, ভোটাররা কি বলছে? ধন্যবাদ ন্যান্সি। আমি কুইন্সের একটি ভোট কেন্দ্রে দাঁড়িয়ে আছি। তো এখানের মধ্যে আমি ভিতরে গেলাম এবং চারপাশে দেখলাম। এখানের মধ্যে আসলে কুইন্সের মধ্যে জোফরান মামদানির ভোটার সংখ্যা এত বেশি যে আমি অনেক খোঁজার পরেও তুমুর কোনো সাপোর্টার এখন পর্যন্ত পাইনি। আপনারা জানেন নিউ ইয়র্ক সিটির যে ল আছে, আপনি ভোট কেন্দ্রে প্রায় 100 গজ দূরত্বে থাকতে হবে। কোনো মানুষ এর মধ্যে প্রচারণা অথবা ভিডিও কোনো কিছু 100 গজের মধ্যে করা যাবে না। তো এই জায়গার মধ্যে আমি বিভিন্ন ভোটারের সঙ্গে কথা বলেছি। কুইন্স, আপনি জানেন যে 5টা বড়োর মধ্যে প্রায় 1700 ভোট কেন্দ্রে এই ভোট চলছে। 53 লক্ষ ভোট কাস্ট হল। এরই মধ্যে বিভিন্ন জরিপের মধ্যে আপনারা জানেন যে জোফরান মামদানি প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন। এখনো তিনি জরিপের মধ্যে এগিয়ে আছেন। কিন্তু আপনারা এটাও জানেন যে গত জুনের 24 তারিখে একই প্রার্থী অ্যান্ড্রু কুমু এবং জোফরান মামদানি, তারা দুজনই ডেমোক্রেট। এই দুজনের মধ্যে যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, সেখানে 1,25,000 ভোটে পাশ করেছিলেন জোফরান মামদানি। সেই একই দুজনের মধ্যে আবার এখন হচ্ছে কুমু ফেল করার পরে উনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বাট সর্বশেষ যখন ডোনাল্ড ট্রাম্প যখন ওনাকে সাপোর্ট দিয়েছেন, তার দল বাদ দিয়ে ডোনাল্ড ট্রাম্প সাপোর্ট দিয়েছেন কুমুকে, তারপরে ভোটের মাত্রা একটু চেঞ্জ হয়েছে। আগে 10% বেশি দিয়েছিলেন জোফরান মামদানি, এখন আর একটু কমেছে, 4%-এর মতো কমে প্রায় 7%-এর ব্যবধানে এগিয়ে আছেন জোফরান মামদানি। সো আমরা মনে হচ্ছে যে জোফরান মামদানি হবেন আগামী দিনের মেয়র। আপনার মাধ্যমে নিশ্চয়ই সেটা জানবো। তোফাজ্জল লিটন, আপনাকে ধন্যবাদ।
দর্শক, তোফাজ্জল লিটন আমাদের নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথেই।